ইজ দ্য ফাংশন, তারপরে বললাম হচ্ছে রেক্টেঙ্গুলার ফাংশন। আজকে আমরা শুরু রেক্টেঙ্গুলার না, সরি, র্যাম ফাংশন। আজকে আমরা পড়ব রেক্টেঙ্গুলার ফাংশন। রেক্টেঙ্গুলার ফাংশন RECT দ্বারা রিপ্রেজেন্ট করে। RECT রেক্ট, রেক্টেঙ্গুলারকে সংক্ষেপে রেক্ট বলা হয়েছে। রেক্ট টি বাই টাউ, এটা রিপ্রেজেন্টেশনটা হচ্ছে রেক্ট টি বাই টাউ। টি এর নিচে একটা টাউ দেওয়া আছে, টাউটা হচ্ছে রেক্টেঙ্গুলারের উইডথ। যে রেক্টেঙ্গুলার যে পালসটা তার উইডথ কতটুক সেটা এখানে মিন করে। টি এর নিচে যে টাউ দেওয়া, টাউ হচ্ছে এই পুরোটা পালসের উইডথ। রেক্টেঙ্গুলার যে পালসটা সেই পালসটার উইডথটা হচ্ছে টাউ, এবং এই যতটুকু পর্যন্ত এই টাউ এর লিমিট আছে, অর্থাৎ এটাকে আমরা দুই ভাগ করে নিয়েছি, মাইনাস টি বাই টাউ বাই টু থেকে টাউ বাই টু পর্যন্ত। এতটুকু সময়ের মধ্যে সিগন্যালটার মান হচ্ছে 1, আর বাকি সব জায়গায় সিগন্যালটা হচ্ছে 0। রেক্টেঙ্গুলার সিগন্যালকে যেভাবে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, এখন খেয়াল করো, যদি এই রেক্টেঙ্গুলারের আগে কোনো কিছু আমি দিয়ে দিতাম, যেমন যদি বলতাম টু রেক্ট টি বাই টাউ, তাহলে এই টু বললে অ্যাম্পলিটিউড 2 হইতো। কিছু না বলা থাকলে অ্যাম্পলিটিউডটা হচ্ছে 1। তার আগে কোনো কিছু দিয়ে গুণ করলে সে অ্যাম্পলিটিউড তত হয়ে যাবে। যেমন একটা এক্সাম্পল দেখি, এই রেক্টেঙ্গুলার পালস বলছে কি এক্সপ্রেস রেক্ট টি বাই টু। এই টি বাই টু, তাহলে আমরা বুঝতেছি কি টাউ এর জায়গায় হচ্ছে, দেখো রেক্ট টি বাই টু, তার মানে হচ্ছে টাউ এর জায়গায় 2 দেওয়া আছে, তার মানে এই পালসটার উইডথ হচ্ছে 2। উইডথ যদি 2 হয় তাহলে -1 থেকে 1 পর্যন্ত। আচ্ছা, এখন এই -1 থেকে 1 পর্যন্ত এই সিগন্যালটাকে আমরা যদি ইউটি দ্বারা রিপ্রেজেন্ট করতে যাই, কি দ্বারা রিপ্রেজেন্ট করব? ইউটি সিগন্যাল। এখন আমরা ইউটি সিগন্যালটা তো লাস্ট ক্লাসে মনে আছে, পজিটিভ টাইমের জন্য পুরোটাই 1। তাহলে ওইটা দিয়ে আমরা এটাকে কিভাবে বানাইতে পারি? এজন্য আমরা এখানে লিখে দিছি যে দেখো, রেক্টেঙ্গুলার টি বাই টু হচ্ছে ইউ টি প্লাস ওয়ান মাইনাস ইউ টি মাইনাস ওয়ান। এই কাজটা করলেই রেক্টেঙ্গুলার রেক্ট টি বাই টু অর্থাৎ এই পালসটা পাওয়া যাবে। এখন খেয়াল করো কিভাবে পাওয়া গেল। এই সিগন্যালটার ছবি কি? এই সিগন্যালটার ছবি হচ্ছে এরকম এক্স অক্ষে ইউটি সিগন্যালটাকে মাইনাস, যে ইউটি সিগন্যালটা 0 থেকে শুরু হওয়ার কথা ছিল, সেই ইউটি সিগন্যালটা যেহেতু লেফটে শিফট আছে 1 ঘর, তার মানে -1 থেকে শুরু হলো ইউটি সিগন্যালটা, এবং এটা চলতে থাকলো একবারে ইনফিনিটি পর্যন্ত। কিন্তু অ্যাট টাইম টি ইকুয়াল টু 1 এ, অর্থাৎ আরেকটা ইউটি সিগন্যাল আসছে যেটা নাকি ডান দিকে 1 ঘর শিফট, তাহলে ওই সিগন্যালটা একটা ইউটি শুরু হয়েছে -1 থেকে, আরেকটা ইউটি শুরু হলো 1 থেকে। তাহলে এখন উপরের সিগন্যাল থেকে যদি নিচের সিগন্যাল মাইনাস করি, অর্থাৎ এটা থেকে এটা যদি মাইনাস করি, তাহলে এতটুক টাইমের মধ্যে প্রথম সিগন্যালটা আছে, কিন্তু এই সিগন্যালটা নাই। এই সিগন্যালটা শুরু হয়েছে টাইম 1 থেকে। তাহলে টাইম 1 থেকে এই সিগন্যালটার ভ্যালু আছে 1, আর এই সিগন্যালটা নতুন করে আসছে, এটার ভ্যালু 1। তাহলে 1 থেকে 1 মাইনাস করে দিলে এটার ভ্যালু হয়ে যাবে কত? 0। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইউটি রেক্টেঙ্গুলার রেক্ট টি বাই টু, এই সিগন্যালটাকে ইউটি প্লাস ওয়ান মাইনাস ইউটি মাইনাস ওয়ান, এভাবে ইউটি দ্বারা রিপ্রেজেন্ট করা যাবে। আচ্ছা, এরপরে আসো সাইনাম ফাংশন। এটাকে এসজিএনটি সংক্ষেপে বলে কি, এসজিএনটি, সাইনাম ফাংশন, এসজিএনটি। এটার রিপ্রেজেন্টেশনটা কি? এইটার রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এরকম, টি ইকুয়াল টু জিরোতে সে জিরো, বাট পজিটিভ টাইম 1 এর জন্য সে পজিটিভ 1, নেগেটিভ টাইমের জন্য সে নেগেটিভ 1। তাহলে সাইনাম ফাংশনটা কি? পজিটিভ টাইমের জন্য 1, নেগেটিভ টাইমের জন্য -1। এখন এই সিগন্যালটাকেও আমরা চাইলে ইউটি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে পারি খেয়াল করো, এই সিগন্যালটাকে যদি আমরা ইউটি দ্বারা রিপ্রেজেন্ট করি, এই সাইনাম ফাংশনটাকে, তাহলে দেখতেছি যে 0 থেকে টি, পজিটিভ টি এর জন্য 1 আছে, তাহলে তো এটা একটা ইউটি সিগন্যাল। তাহলে এই পাশটা হলো ইউটি সিগন্যাল দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। আর এই পাশটাকে পাবো কিভাবে? দেখো, এই আরেকটা ইউটি সিগন্যাল যদি নিয়ে তাকে রিফ্লেক্ট করি,
আরেকটা ইউটি সিগন্যাল নিয়ে যদি তাকে রিফ্লেক্ট করি তাহলে এই পাশে চলে আসলো। এখন এই পাশে চলে আসা জিনিসটাকে যদি নিচে নিতে হয় তাহলে তাকে একটা -1 দিয়ে গুণ করলেই তো অ্যামপ্লিটিউডটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পারলাম কি একটা ইউটি হচ্ছে এইদিকে আছে ইউটি, আরেকটা ইউটি আছে ইউ ইউ অফ মাইনাস টি, যেটা এটা এদিকে আছে। প্রথমটা থেকে পরেরটা বিয়োগ করলেও হবে। প্রথমটা থেকে পরেরটা বিয়োগ যদি করি, প্রথমটা সিগন্যাল হচ্ছে এইটা, এই সিগন্যালটা থেকে যদি আমরা আরেকটা সিগন্যাল নিয়ে তার রিফ্লেক্টেড সিগন্যালটা নেই, তাহলে যদি একটা থেকে আরেকটা মাইনাস করি তাহলে এই সিগন্যালটা পাওয়া যাবে। এই যে ইউটি মাইনাস ইউ অফ মাইনাস টি, ইউটি হচ্ছে পজিটিভ টাইমের জন্য আছে, আর ইউ অফ মাইনাস টি হচ্ছে নেগেটিভ টাইমের জন্য আছে। এখন একটা থেকে আরেকটা যদি মাইনাস করি, প্রথমটার থেকে মাইনাস করলে যখন এটার ভ্যালু 1 তখন ওইটার ভ্যালু হচ্ছে 0, তার মানে ইউটি থেকে গেল, এটা থেকে গেল। আর নেগেটিভ টাইমে এইটার মান হচ্ছে 0, এইটার মান হচ্ছে 1, তাহলে 0 থেকে 1 বিয়োগ করলে -1, এই যে -1। তোমরা কি বুঝতে পারছো? স্যার এই জিনিসটা একটু আরেকবার বলবেন স্যার? কোনটা? এটাই? ইয়েস স্যার, এই ফাংশনটা। আচ্ছা, এই সিগন্যালটা তোমার খাতা কলম আছে সামনে? জি স্যার, জি স্যার। খাতা কলম থাকলে তুমি আগে ইউটি সিগন্যালটা ড্র করো, বুঝছো? ইউটি সিগন্যাল তো ওই যে এক্স অক্ষ ইয়েস স্যার। বরাবর ডান দিকে, তারপরে এইটা ঠিক এক্স্যাক্টলি নিচে রিফ্লেক্টেড ছবিটা আঁকো, ইউ অফ মাইনাস টি ছবিটা আঁকো। ঠিক এটার বরাবর নিচে যে এই সিগন্যালটা এদিকে আসছে, রিফ্লেক্টেড করলে এইদিকে চলে যাবে, বাম দিকে আসবে। ঠিক আছে, ড্র জি করছো? স্যার, জি স্যার। এবার উপরের থেকে নিচেরটা মাইনাস করো। দেখো প্রথম সিগন্যালটা এটা 1, এই পাশে 1, পজিটিভ টাইমের জন্য এটা 1, আর পরের সিগন্যালটা পজিটিভ টাইমে তো সিগন্যাল নাই, আছে? না স্যার। তাহলে 1 মাইনাস 0, রেজাল্ট কত? স্যার 1। এই যে 1, এই যে 1 পাইছো, এই পার্টটা পাইছো। জি স্যার। আবার নেগেটিভ টাইমের জন্য প্রথম সিগন্যালটার নেগেটিভ পার্ট কত? স্যার 0। 0। দ্বিতীয় সিগন্যালটার নেগেটিভ টাইমের সময় মান কত? -1। -1 কই? 1। স্যার 1 1। এটা 1 না? রিফ্লেক্ট হয়েছে, জি জাস্ট স্যার, দেখো, রিফ্লেক্ট, হ্যাঁ জি স্যার। 1। তাহলে 0 মাইনাস 1, রেজাল্ট কত? স্যার -1। এই যে এটা আমরা বিয়োগ করতেছি, তার মানে কি -1। তাহলে দেখো এটা পজিটিভ টাইমে +1, নেগেটিভ টাইমে -1। জি স্যার, বুঝতে বুঝতে পারছি? পারছি। জি স্যার। তাহলে এসটিএনটি সিগন্যালটাকে আমরা এইভাবে লিখতে পারি। এটাকে আবার এইভাবেও লেখা যায় যে -1 প্লাস 2ut, -1 প্লাস 2ut। এটা বুঝতেছো নাকি? দেখো তো, -1 প্লাস 2ut, -1 জি হলো স্যার। ডিসি ভ্যালু। দেখো -1টা কি? ডিসি ভ্যালু, এটা টাইমের সাথে রিলেটেড না, তো সব সময় -1, সব সময় কি -1। আর প্লাস ইউটি, ইউটি কি? পজিটিভ টাইমে 1, তাহলে পজিটিভ টাইমে এখানে কত আছে? দুইটা 1, 2 দিয়ে গুণ করছি না, মানে 2। পজিটিভ টাইমে এখানে কত বলতেছে? 2। 2 এর সাথে -1 যদি যোগ করো তাহলে রেজাল্ট কত হবে? স্যার +1। +1। তাহলে পজিটিভ টাইমে +1, আর নেগেটিভ টাইমে তো -1 আছে। -1 ছিল পুরোটা, পুরোটা ছিল -1, কিন্তু আমি পজিটিভ টাইমে ইউটি যোগ করে দিছি, তার মানে পজিটিভ টাইমে 2 যোগ হয়েছে, তাহলে পজিটিভ টাইমটাতে -1 এর সাথে 2 যোগ হয়ে +1 হয়ে গেল। ঠিক আছে? জি স্যার। সবাই কি বুঝতেছো? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা চলে আসলাম আরেকটা সিগন্যাল, এটা হচ্ছে স্যাম্পলিং ফাংশন বলে। এটাকে নাম কি? স্যাম্পলিং ফাংশন। স্যাম্পলিং ফাংশনকে শর্টে, শর্ট ফর্ম হচ্ছে এস এ দ্বারা রিপ্রেজেন্ট করা যায়, এস এ। এস এ, এটাকে যদি আমরা ম্যাথমেটিক্স লিখি তাহলে sin x বাই x, এটাকে বলা হয় স্যাম্পলিং ফাংশন। sin x বাই x, sin x বাই x, এটা যদি ছবি আঁকি sin x বাই x, তাহলে আমরা এই ছবিটা পাবো, এই বাঁ দিকে যে ছবিটা, সেই ছবিটা পাবো। স্যাম্পলিং ফাংশন তো, এই যে দেখো এই ছবিটা হচ্ছে sin x বাই x, sin x বাই x, sin x বাই x এর ছবিটা হচ্ছে এইটা, 0 তে 1
আর হচ্ছে এই যে এখানে প্রথম ফার্স্ট যে লোবটা সেই লোবটা হচ্ছে -π থেকে পাই, তারপরে লোবটা মানে পুরা এখান থেকে এখানে 2π, এখান থেকে এখানে -π -2π, তারপরে লোবটা -3π -4π এভাবে করে যেতে থাকবে। এবং ড্যাম্পিং সিগন্যাল এই প্রথম লোবটা বড়, তারপর আস্তে আস্তে ছোট হইতে থাকবে, এভাবে করে 0 0 তে চলে যাবে। এটাকে আবার আমরা যদি একটা স্কেল করি, স্কেলিং করছি না আমরা এর আগে, পাই দ্বারা যদি স্কেল করি স্যাম্পল পাই এক্স কে, এস এ এক্স যেটা স্যাম্পলিং ফাংশন, সেটাকে যদি আমরা স্কেল ফ্যাক্টর পাই দ্বারা গুণ করি, তাহলে পাই দিয়ে গুণ করলে আমরা জানি পাই তো একের চেয়ে বড়, তাহলে কি হয়ে যাবে, এটা কম্প্রেসড হয়ে যাবে। কম্প্রেসড হলে ওই যে কোঅর্ডিনেটেড এক্স কোঅর্ডিনেটেড গুলাতে ওই যে স্কেল ফ্যাক্টর সেটাতে ভাগ করে দিতে হয়, তাহলে এখানে পাই দিয়ে যদি ভাগ করে দাও তাহলে 1 2 3 4 এগুলো আসবে, এখানে পাই দিয়ে ভাগ করলে -1 -2 -3 এগুলো আসবে। এটাকে বলা হয় সিঙ্ক ফাংশন। সিঙ্ক ফাংশন সেটা হচ্ছে একটা স্কেল ফ্যাক্টর, পাই স্কেল ফ্যাক্টর দিয়ে স্যাম্পলিং ফাংশনকে পাই স্কেল ফ্যাক্টর অ্যাড করলে সিঙ্ক ফাংশন পাওয়া যায়। সিঙ্কটা হচ্ছে এরকম, এই ছবিটা হচ্ছে সিঙ্ক। এটা সেম ছবি, সেম জিনিস, এটাকে স্যাম্পলিং ফাংশন বলে, এটাকে সিঙ্ক ফাংশন বলে। সিঙ্ক ফাংশনটা আর কিছুই না, স্যাম্পল ফাংশনকে একটা স্কেল ফ্যাক্টর পাই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে, পাই দিয়ে স্কেল ফ্যাক্টর অ্যাড করা হয়েছে, এস এ এক্স, এক্স এর জায়গায় একটা পাই, এই পাই হচ্ছে স্কেল ফ্যাক্টর। এরপরে আমরা চলে আসতেছে আরেকটা সিগন্যাল, সেটা হচ্ছে দা ইম্পালস ফাংশন। এটা অনেক ইম্পর্টেন্ট, এই ইম্পালস ফাংশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইম্পালস ফাংশন, এখন ইম্পালস ফাংশন বলতে আসলে কি বুঝবো বা ইম্পালস ফাংশনটা কি, ছবিটার দিকে খেয়াল করো, ছবিটার দিকে খেয়াল করে তাকায় দেখো যে একটা জিরোতে একটা স্পাইক আছে, এইটাই ছবি, এখানে কিন্তু আর কোনো কিছু দেখা যাচ্ছে না। এই যে জিরোতে একটা স্পাইক দেওয়া আছে, এটাই হচ্ছে ডেল্টা, মুহূর্তে এক মুহূর্তের জন্য একটা স্পাইক আছে, এটাকে বলা হয় ইম্পালস ফাংশন। এখন এটার ম্যাথমেটিক্স ডেফিনেশন দিতে গেলে কি লিখবা, জিরোতে আছে আর বাকি সব জায়গায় নাই, তাহলে দেখো জিরোতে ডেল্টা জিরো, অর্থাৎ জিরো হচ্ছে টাইম টি ইকুয়াল টু জিরোতে এটার মান ইনফিনিটি, মানে আমি তো এখানে একটা স্পাইক দিছি, এই স্পাইকটা এখানে শেষ না, স্পাইকটা একবারে ইনফিনিটি পর্যন্ত যায় আসছে, তার মানে অ্যামপ্লিটিউডটা এত বড় আর কি, এট টাইম টি ইকুয়াল টু জিরোতে ডেল্টার ভ্যালুটা জিরো, যদি টাইম জিরো না হয় তাহলে ডেল্টার ভ্যালু জিরো, অর্থাৎ এই জিরো বাদ দিয়ে বাকি সব টাইমের জন্য ডেল্টার ভ্যালু জিরো। আচ্ছা, এখন এই ডেল্টা ফাংশনটাকে যদি আমরা একটা ইন্টিগ্রেট করি, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত যদি এই ডেল্টা ফাংশনটাকে ইন্টিগ্রেট করি, তাহলে এটার ম্যাগনিটিউড আসতেছে কত, এই ইন্টিগ্রেশনের ভ্যালু আসতেছে 1। এখন তোমরা কোশ্চেন করতে পারো স্যার এটা 1 হইলো কিভাবে, এই জিনিসটা তো আপনি বলতেছেন যে জিরো, সব জায়গায় জিরো, একটা মুহূর্তে একটা পালস আছে, সেই মুহূর্তের পালসটা ইন্টিগ্রেট করলে 1 কিভাবে আসবে, ইনফিনিটি আসতে পারতো, নাহলে স্যার জিরো আসতে পারতো, কিন্তু এখানে আমরা দিলাম 1 কিভাবে। এখন এইটা বোঝার জন্য তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন মানে কি। ইন্টিগ্রেশন মানে হচ্ছে এরিয়া বের করা, কোনো একটা আন্ডার দ্য কার্ভ, অর্থাৎ যে কার্ভের আমরা ইন্টিগ্রেশন করব সেই আন্ডার দ্য কার্ভে যে এরিয়া দখল করে সেই এরিয়াটা বের করা। এখন ওই এরিয়াটা বের করার ইন্টিগ্রেশনের সিস্টেমটা হচ্ছে ক্ষুদ্র এরিয়া বের করে তারপরে তার প্রত্যেকটা লিমিটের জন্য বের করে যোগ করে দিলে টোটাল এরিয়া পাওয়া যায়। এখন এখানে তো আমরা দেখতেছি এরিয়া বাইর করার স্যার একটাই তো পয়েন্টে এরিয়া আছে আর বাকি সব জায়গায় তো জিরো, তাহলে ডেল্টা জিরোতেই এরিয়া আছে আর বাকি সব জায়গায় জিরো, এবং সেই এরিয়াটা কিভাবে বের করবেন, এরিয়া বের করার নিয়ম হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখন এইটার দৈর্ঘ্য, এইটার দৈর্ঘ্যটা হইতাছে ইনফিনিটি পর্যন্ত, দৈর্ঘ্য কত, ইনফিনিটি পর্যন্ত, প্রস্থটা কত, এটার দৈর্ঘ্য ইনফিনিটি পর্যন্ত, প্রস্থ কত বলো তো কেউ, আর টি টাইম পর্যন্ত। কেমনে, এর এখানে কি সিগন্যাল আছে নাকি, সিগন্যাল আছে এদিকে, একটা জিরো পয়েন্টে আছে না, দৈর্ঘ্য তো আমি চোখে দেখতেছো না দৈর্ঘ্য, এই ছবিটা তো একটা একটা এই একটা স্পাইক, এই তো ছবিটা, তাই না,
হ্যালো, কথা বলো, তুমি জি স্পিকার অন জি করে স্যার। রাখো না কেন? তাহলে এটা জিরোটা কি সোজা, এই যে আমি যে পয়েন্টার দিয়ে দেখাচ্ছি, এই যে স্পাইকটা, এই স্পাইকটা ইনফিনিটি পর্যন্ত দৈর্ঘ্যে। প্রস্থে তো নাই, প্রস্থে আছে? প্রস্থে তো না স্যার। একটা জিরো পয়েন্টে আছে, তাহলে তুমি এই প্রস্থটা বাইর করবা কিভাবে? এই প্রস্থটা জিরো দেখতেছো, জিরো, কিন্তু জিরো কিভাবে বলো? চোখে তো দেখতেছো, চোখে একটা ছবি দেখতেছো না তুমি, একটা স্পাইক তো দেখতেছো। তাহলে এটা দৈর্ঘ্য যদি থাকে, প্রস্থও থাকবে, থাকবে না? জি জিরো স্যার। প্রস্থ বললে তো জিনিস না থাকলে না আমি বলবো জিরো, কিন্তু এটা তো আছে। আছে জিনিসের প্রস্থ জিরো হবে কেন? হ্যাঁ, যখন আমার দরকার তখন আমি জিরো বলবো, এত ক্ষুদ্র জিনিস আমরা কাউন্ট করব না, কিন্তু আমার যখন ওই ক্ষুদ্র জিনিস নিয়েই কাজ করব, তখন তো ওই ক্ষুদ্র জিনিসের মান বাই করতে হবে। তাহলে এইটার প্রস্থটা এত ক্ষুদ্র যে এটাকে আমরা এইভাবে বলতে পারি 1/ইনফিনিটি। প্রস্থটা কত? 1/ইনফিনিটি। তাহলে 1/ইনফিনিটি করলে এটা একের ইনফিনিটি দিয়ে ভাগ করলে কত রেজাল্ট? টেন্স টু জিরো, টেন্স টু জিরো। একের ইনফিনিটি সংখ্যক ভাগ করতেছে, তার মানে মানে কত ক্ষুদ্র সেটা। তাহলে দেখো, ইনফিনিটি হলো দৈর্ঘ্য, দৈর্ঘ্য হলো ইনফিনিটি ইনটু প্রস্থ হচ্ছে 1/ইনফিনিটি। তাহলে ইনফিনিটি ইনফিনিটি কাটতে দাও, তাহলে আমার মান তো কত আসে? 1 আসে পড়ে না? জি স্যার। এই জন্য এটার ইন্টিগ্রেশনের ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা বুঝতেছি ডেল্টাটাকে যদি ইন্টিগ্রেশনের লিমিটের মধ্যে ফেলতে পারি, তাহলে তার অ্যামপ্লিটিউড পাওয়া যাবে 1। তাহলে তিনটা প্রপার্টিজ দেখলাম, ডেল্টা জিরো হচ্ছে ইনফিনিটি, ডেল্টা টি হচ্ছে জিরো, আর ডেল্টা ডেল্টা টি জিরো কখন? যদি টি জিরো না হয়, কারণ টি জিরোতে তো মান আছে, কিন্তু টি জিরো ব্যতীত অন্য সব জায়গায় মানটা জিরো। আরেকটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এটা মান পেলাম 1। ডেল্টা টি ইজ অ্যান ইভেন ফাংশন, ডেল্টা টিটাকে আমরা ইভেন ফাংশন বলতেছি, কারণ এটাকে রিফ্লেক্ট করলে একই জিনিস পাওয়া যাবে। এটার বাম পাশে যা আছে ডান পাশেও সেম আছে, তাহলে ডেল্টা টিটাকে আমরা ইভেন ফাংশন কনসিডার করতে পারি। ডেল্টা টি আর ডেল্টা মাইনাস টি একই জিনিস। আচ্ছা, তারপরে আসো, তাহলে এখন ডেল্টা টি যদি আমরা এই প্রপার্টিজ চারটা জানি যে ডেল্টা টিকে এইভাবে বলা যায়, তাহলে এখন আমরা যদি একটা ইন্টিগ্রেশনের একটা ইন্টিগ্রেশনের মান বের করি, খেয়াল করো, এই ইন্টিগ্রেশনটা আমরা করতে চাই, তাহলে কিভাবে করব? এটা হচ্ছে ফাংশনটা টি প্লাস টি স্কোয়ার, এটা একটা ফাংশন, সাথে গুণ করা আছে এইচ সিগন্যালটার সাথে গুণ করা আছে ডেল্টা এটা। তাহলে এটার অ্যান্সার কত হবে? সবাই খেয়াল করো, এখানে ডেল্টা টি কত, কোন সময় ডেল্টাটা ভ্যালিড দেখো তো এখানে। t equals to 3 তে টি ইকুয়াস টু 3 তে, কারণ টি ইকুয়াস টু 3 বসাইলে ডেল্টা জিরো পাওয়া যাবে। ডেল্টা জিরো ছাড়া তো ডেল্টার কোনো দাম নাই, ডেল্টা জিরোতেই কেবল ডেল্টা আছে, তাছাড়া তো অন্য সব জায়গায় জিরো। তাহলে টি ইকুয়াল টু 3 তে এটার মান পাওয়া যাবে, কিন্তু এই 3 কি আমার লিমিটের মধ্যে আছে? না স্যার। যতটুকু লিমিট দিছে ওই লিমিটের মধ্যে দেখো 3 নাই, তার মানে ওই সময়টুকুর মধ্যে ডেল্টার ভ্যালু হচ্ছে জিরো। এই সময়টুকুর মধ্যে ডেল্টা কি? জিরো। জিরো। ডেল্টার মান তো জিরো বলছে, যদি মাত্র ডেল্টা জিরো না হয়, ডেল্টা জিরো হয় একমাত্র টি ইকুয়াল টু 3 তে, তাহলে এই এই অ্যামপ্লিটিউড এটার যে মান সেটা হয়ে যাচ্ছে জিরো এই লিমিটের মধ্যে। তাহলে এই জিরোর সাথে এই সিগন্যাল গুণ করলে রেজাল্ট কত হবে? জিরো হবে। জিরো হবে, তাহলে অ্যান্সার হচ্ছে জিরো। তাহলে এটা আমরা না করেই বলে দিতে পারলাম এটা করা লাগবে না, এটা জিরো, কারণ ডেল্টা এই লিমিটের মধ্যেই নাই। ডেল্টাটা কি এই লিমিটের মধ্যেই নাই। আচ্ছা, তাহলে এখন আবার পরের ম্যাথটার দিকে তাকো। যেহেতু ডেল্টা 3 তে ভ্যালিড, এখন এই 3 তো লিমিটের মধ্যে আনছি না, এবার লিমিট দিছে -2 থেকে 4, তাহলে এই 3 কি লিমিটের মধ্যে পড়ছে না? জি স্যার। পড়ছে। এখন এটা যখন আমরা ইন্টিগ্রেশন করতে যাব, ইন্টিগ্রেশন মানে তো এরিয়া বাইর করে একটা যোগ করা, কিন্তু এখানে তো ডেল্টা একটা পয়েন্টে ভ্যালিড আর বাকি সব পয়েন্টে তো জিরো, তাহলে তো আমার ইন্টিগ্রেশন করা লাগতেছে না, ওই পয়েন্টের মানটা বাইর করলেই তো হয়ে যায়। তাহলে ওই পয়েন্টের মান কত? ডেল্টা টি ইকুয়াল টু 3 তে, ডেল্টা টি ইকুয়াল টু 3 তে মান কত? 3 প্লাস 3 স্কয়ার। তাহলে এটা যদি আমরা সলভ করি, 3 প্লাস 3 স্কয়ার 12।
একটা অ্যামপ্লিটিউডই বের হবে 12, এটা অ্যান্সার হচ্ছে 12। এই ম্যাথ দুটো সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো? জি স্যার। আচ্ছা, যদি ক্লিয়ার হয় স্যার ডেল্টা জিরোর ভ্যালু না স্যার ইনফিনিটি, তো সেখানে ওই ইন্টিগ্রেশনের জিনিসটা ভিতরে কাউন্টে কত? আসবে না। ইন্টিগ্রেশনের ভিতরে ও স্যার ইন্টিগ্রেশনের ভিতরে বুঝতে কত? পারছি, 1 1 না? ইন্টিগ্রেশনের 1 বাইরে থাকে জি স্যার। infinity। আমার কথাটা ঠিক ছিল, কিন্তু ইন্টিগ্রেশন করতে গেলে তখন হচ্ছে প্রপার্টিজটা বুঝাইলাম 1। আচ্ছা, এরপরে জি আসো, স্যার। ডেল্টাকে যদি স্কেলিং করা হয়, ডেল্টা যদি এরকম থাকে ডেল্টা এটি প্লাস বি, অর্থাৎ ডেল্টা টিটা ফ্রি না, তখন এটাকে আমরা স্কেলিং করে এইভাবে লিখতে পারবো। এই এটা স্কেল ফ্যাক্টরটা হয়ে যাবে 1 বাই অ্যামপ্লিটিউড ডেল্টা টি প্লাস বি বাই এ। এই যে এটা সেটা হচ্ছে এখানে, আসলে এটা কমন নিয়ে এটা বাইর করে নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে ডেল্টার প্রপার্টিস, এটা মনে রাখতে হবে আর কি। ঠিক আছে, ডেল্টাকে স্কেলিং করলে এরকম পাওয়া যাবে অ্যামপ্লিটিউড 1 বাই এ ডেল্টা টি প্লাস বি বাই এ। এটা একটা ডেল্টার স্কেলিং প্রপার্টিস। কারণ এই প্রপার্টিসটা ইউজ করে আমরা এই ম্যাথটা সলভ করতে চাই। দেখো ম্যাথটা কি বলছে, 0 থেকে 3 e টু দি পাওয়ার t মাইনাস 2 ডেল্টা টোয়াইস t মাইনাস 4 dt। ঠিক আছে, আগে সবার আগে খেয়াল করি t এর ভ্যালু কত বসালে এই লিমিটের মধ্যে পড়ে কিনা। আগে এটা ডেল্টা 0 আসে কততে দেখো তো? স্যার 2 তে। 2 তে। তাহলে 2 যদি বসাই তাহলে আসে ডেল্টা 0, তার মানে এই 2 তো লিমিটের মধ্যে আছে না? যদি লিমিটের মধ্যে থাকে তাহলে এটা করা যাবে, আর যদি লিমিটের মধ্যে না থাকে তাহলে সরাসরি দেখে কি বলে ফেলবো, 0 আনসার। ঠিক আছে, এই যে আগে একটা করলাম না, লিমিটে না থাকলেই 0, আর লিমিটে থাকলে তখন কাজ করতে হবে। আচ্ছা, এখন এটার মধ্যে দেখো টি টি কিন্তু সরাসরি আগেরটার মতো ফ্রি না। এই যে এখানে যেমন টি মাইনাস 3 ছিল, এখানে কিন্তু 2t, তাহলে এই একটা স্কেলিং ফ্যাক্টর চলে আসছে। তাহলে এই যে এইটার মধ্যে পড়ছে, যে এই প্রপার্টিসের মধ্যে পড়ছে ডেল্টা এরকম এরকম যদি থাকে তাহলে এই ফর্মে সাজায় নিতে হবে। এই ফর্মে সাজাইলে 1/2 বাইরে চলে আসবে, তারপরে টি মাইনাস বি বাই 2, তার মানে 2। এটাকে আমরা সাজায় নিতেছি, দেখো 0 থেকে 3 e টু দি পাওয়ার t মাইনাস 2 1 বাই এই ফ্যাক্টোরিয়াল, এই যে মডুলাস অফ 2, মডুলাস 2 প্লাস মাইনাস থাকলে প্লাসই হয়ে যাবে, তাহলে হাফ ডেল্টা টি মাইনাস বি বাই এ। বি হচ্ছে 4 আর এ হচ্ছে 2, তাহলে বি বাই 4/2 হচ্ছে কত, 2। এটা সাজানো বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এখন এটা সাজানো বোঝা গেলে এখন আমরা এটার থেকে বের হয়ে যাই, দেখতেছি টি ইকুয়াল টু 2 তে একমাত্র ইন্টিগ্রেশনটার ভ্যালিড থাকবে টি ইকুয়াল টু 2 তে। তাহলে এখানে টি ইকুয়াল টু 2 বসে দাও, এই হাফ বাইরে চলে আসলো, হাফ বাইরে চলে আসলো, ই টু দি পাওয়ার 2 মাইনাস 2, ই টু দি পাওয়ার 2 মাইনাস 2 মানে ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, তার মানে অ্যান্সার হচ্ছে হাফ। ঠিক আছে, তাহলে এরকম ছোট ছোট ডেল্টার ম্যাথ পরীক্ষাতে থাকতে পারে, ক্লাস টেস্টেও থাকবে, পরীক্ষাতেও থাকবে। আচ্ছা, এবার আসো এই ডেল্টা সিগন্যালটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, ডেল্টা সিগন্যালটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি রকম হয়? এই যে দেখো, ডেল্টাটা ছিল 0-তে, ডেল্টাটা ছিল 0-তে। এটা কিন্তু ডেল্টা কি নাই, এটা আসলে এক্স অক্ষ ওয়াই অক্ষ বুঝাইছে। এই যে ডেল্টা প্রাইম টি বলতেছি, তো ডেল্টা প্রাইম টিটা আসলে দুইটা ডেল্টা, এই যে এইটা একটা ডেল্টা, এইটা একটা ডেল্টা। এই ছবিটাতে এই মাথাটা দিয়ে কনফিউজড হও না আবার কেউ, এটা কিন্তু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বোঝাচ্ছি। আর ডেল্টা এই জিরোটাকে আমরা একটু বড় করে ছবি আঁকছি, দেখো জিরোটাকে একটু কি করে দিছি, গোল্লাটা বড় করে দিছি, এই জিরোটারে বড় করে বুঝাইতেছি যে ডেল্টাটা ডেল্টাটা আমরা তো এটা ডেরিভেটিভ করতে চাই। ডেরিভেটিভ মানে হচ্ছে কি, রেট অফ চেঞ্জ। ডেরিভেটিভ বাই করে কি আসলে রেট অফ চেঞ্জ। তাহলে রেট অফ চেঞ্জ যদি আমরা বের করতে যাই তাহলে আমাকে শুরুতে দেখতে হবে যে এটার রেট অফ চেঞ্জ। আমরা যদি এই ডেল্টার দিকে তাকাই, এই যে ডেল্টাটা মনে করে এখান থেকে ডেরিভেটিভ করতেছি, এখানে তো 0, ডেরিভেটিভও 0, এই পর্যন্ত ডেরিভেটিভ 0। যখনই এই পয়েন্টে আসলো হঠাৎ করে 0 থেকে পজিটিভ ইনফিনিটি উঠে গেল, 0 থেকে পজিটিভ ইনফিনিটি উঠে গেল, তার মানে চেঞ্জটা কত, ইনফিনিটি পর্যন্ত চেঞ্জ। এই চেঞ্জটা বোঝানোর জন্য আমরা এখানে একটা পজিটিভ দিকে একটা হঠাৎ করে একটা ইম্পালস দিয়ে দিলাম, যে রেট অফ চেঞ্জটা হঠাৎ করে ইনফিনিটি। আচ্ছা, তারপরে ইনফিনিটি উপরে উঠে গেলাম, উপরে উঠে আবার এখানে এসে হঠাৎ করে পড়ে গেল,
মানে এই একটা পালসটাকে তুমি যদি একটু স্কোয়ার পালস বানায় নাও, ইনফিনিটি পর্যন্ত একটা স্কোয়ার পালস বানায় নিলাম জিরোর ভিতরে সব কিছু, তাহলে উপরে উঠে গেলাম, উপরে থেকে আবার এখানে এসে পড়ে গেলাম, হঠাৎ করে ইনফিনিটি পর্যন্ত চেঞ্জ, তাহলে দুইটা চেঞ্জ, একটা পজিটিভ দিকে চেঞ্জ, একটা নেগেটিভ দিকে চেঞ্জ, সবকিছু জিরোর ভিতরেই হইতেছে। তাহলে একটা স্কোয়ার পালসকে, খেয়াল করো সবাই, একটা স্কোয়ার পালসকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে দুই দিকে দুইটা ডেল্টা হবে। একটা স্কোয়ার পালসকে যদি আমরা ডেরিভেটিভ করি, অর্থাৎ একটা স্কোয়ার পালসকে আমরা বুঝাইলাম যে স্কোয়ার পালসের যখন এই প্রান্ত থেকে, যেই প্রান্ত থেকে আমরা ডেরিভেটিভ শুরু করলাম সেই প্রান্তে তাই এসে দেখলাম স্কোয়ার পালসটা উপরের দিকে উঠছে, তাহলে উপরের দিকে উঠলে চেঞ্জটা পজিটিভ, এই জন্য একটা ডেল্টা দিলাম। আবার তারপরে উপরে উঠে নিচের দিকে নামলে আবার চেঞ্জটা নেগেটিভ, তাহলে কি আরেকটা ডেল্টা নিচের দিকে দিয়ে বুঝাইলাম যে এতটুকুর মধ্যে এই স্কোয়ার পালসটা ছিল। তাহলে এখানে যেহেতু ডেল্টার ক্ষেত্রে এটা জিরোতে এত ক্ষুদ্র যে পালসটা, যার ফলে আমরা এখানে জিরোর ভিতরে সবকিছু দেখাচ্ছে, একটা পজিটিভ দিকে একটা নেগেটিভ দিকে। ক্লিয়ার সবার? জি স্যার। আচ্ছা, এখন কিছু ডেরিভেটিভের প্রপার্টিজ বলি। প্রপার্টিজ গুলো এরকম, দেখো এক্সটি আর ডেল্টা প্রাইম টি মাইনাস টি নট, এক্সটি আর ডেল্টা প্রাইম টি মাইনাস টি নট যদি হয় তাহলে তাকে আমরা এইভাবে লিখতে পারবো ইউভি সূত্রের মতো, এক্সটি নট ডেল্টা প্রাইম টি মাইনাস টি নট মাইনাস এক্স প্রাইম টি নট ডেল্টা টি মাইনাস টি নট, এগুলো প্রপার্টিজ। তারপরে ডেল্টা প্রাইমকে যদি ইন্টিগ্রেট করো তাহলে ডেল্টা পাওয়া যাবে, মানে ডেরিভেটিভকে ইন্টিগ্রেট করলে তো আবার ডেল্টা ফিরে আগের জিনিস ফিরে পাওয়া যায়। ডেরিভেটিভ আর আর ইন্টিগ্রেশন একটা আরেকটার কি উল্টা, এই জন্য ডেরিভেটিভকে ইন্টিগ্রেট করলে আগের জিনিস ফিরে পাওয়া যাবে। আর স্কেলিং প্রপার্টিজটা আগের মতোই, 1/a ডেল্টা প্রাইম টি প্লাস বি বাই এ। আচ্ছা, এই তিনটা প্রপার্টিজই আমরা দেখাচ্ছি ফার্স্ট ডেরিভেটিভের জন্য। যদি ডেল্টার ফার্স্ট ডেরিভেটিভ হয় তাহলে এই প্রপার্টিজটা ইউভি মেথডে করতে হবে। আর এটা সবার জন্য, এই দুইটা সবার জন্যই। আর অনলি ফার্স্ট ডেরিভেটিভের জন্য এক নম্বর সূত্রটা ভ্যালিড। যদি হায়ার ডেরিভেটিভ হয়, ফর হায়ার ডেরিভেটিভ, দেখো আমি লিখে দিচ্ছি, ফর হায়ার অর্ডার ডেরিভেটিভ, অর্থাৎ টি1 থেকে টি2 একটা লিমিট দিয়ে দিলাম এক্সটি ডেল্টা এন, এখানে বোঝাচ্ছি এনটা ব্র্যাকেটে দিয়ে বোঝাচ্ছি এটা nth অর্ডার ডেরিভেটিভ, nth অর্ডার ডেরিভেটিভ যদি হায়ার অর্ডার ডেরিভেটিভ হয় তাহলে সেটাকে আমরা এভাবে লিখতে পারবো -1 টু দি পাওয়ার n। এই n কিন্তু মানে তোমার পাওয়ার, এই n হচ্ছে পাওয়ার, আর এই ব্র্যাকেট দিয়ে দিছি যেটা সেটা হচ্ছে অর্ডার, ডেরিভেটিভের অর্ডার, x টু দি পাওয়ার এটা nth অর্ডার ডেরিভেটিভ করে টি নট বসাতে হবে। অর্থাৎ ডেল্টার যত ডেরিভেটিভ থাকবে ফাংশনটা ঠিক ততবার ডেরিভেটিভ করে ডেল্টা যে পয়েন্টে ভ্যালিড সেই পয়েন্টটা আমাদের বসাই দিতে হবে। এই সূত্রটা মিনিংটা হচ্ছে এরকম যে ডেল্টার যদি সেকেন্ড ডেরিভেটিভ হয়, সে ধরো n এর ভ্যালু যদি 2 হয়, তাহলে এই সিগন্যালটাকে দুইবার ডেরিভেটিভ করতে হবে, করে ডেল্টা যে পয়েন্টে ভ্যালিড অর্থাৎ ডেল্টা টি নটে ভ্যালিড এক্স টি নট বসাই দিতে হবে, আর -1 এর পাওয়ার 2 হবে তখন। আর এই টি নটটা অবশ্যই কি লিমিটের মধ্যে থাকতে হবে, ডেল্টার এই ভ্যালুটা ডেল্টা 0 পাইতে হলে টি নট বসাইতে হয়, এই টি নটটা অবশ্যই লিমিটের মধ্যে থাকতে হবে। লিমিটের মধ্যে না থাকলে কোনো কিছু না করে সরাসরি অ্যান্সার 0 বসাই দিবা। আচ্ছা, তাহলে আমরা দুইটা ম্যাথ এখানে দেখাচ্ছি, দেখো একটা ম্যাথ দিছি -4 থেকে 4, এটা একটা ফাংশন ডেল্টা প্রাইম, এটা ফার্স্ট অর্ডারে একটা দেখাইছি, ফার্স্ট অর্ডারে দেখাইছি এই সূত্র ইউভি সূত্র দিয়ে করব, আর একটা হচ্ছে হায়ার অর্ডার সেকেন্ড অর্ডার, সেটাকে আমরা এই মেথডে করব। এই দুই মেথডে দুইটা ম্যাথ সলভ করে আজকের ক্লাস শেষ হবে। তাহলে দেখো প্রথম মেথডে এই ম্যাথটা করতে বলছে, এখন এটাকে ইউভি মেথড করব। ইউভি মেথড করার আগে ডেল্টাকে অবশ্যই কি এই যে টি এর সাথে যে স্কেলিং আছে স্কেলিংটা থেকে বের করতে হবে। দেখো এই যে ডেল্টা প্রাইম এখানে খেয়াল করো, ডেল্টা প্রাইম টি মাইনাস টি নট এটার সাথে কিন্তু স্কেলিং নাই, যদি স্কেলিং এখানে চলে আসে তাহলে আগে এই স্কেলিং প্রপার্টিজটা করে তারপরে ইউভি মেথডে যাইতে হবে। তাহলে এখানে খেয়াল করো, এখানে আমরা এই স্কেলিংটা আগে করে নিলাম, 1/3টাকে আগে এখানে নিয়ে আসছি মডুলাস, ডেল্টাকে টি কে ফ্রি করে দিলাম, টি বি বাই এ করলে এখানে 3/2 আসে। এখন এই 3/2 এই লিমিটের মধ্যে আছে কিনা, হ্যাঁ 3/2 লিমিটের মধ্যে আছে, যদি থাকে তাহলে এখন ইউভি মেথড করতে হবে। এইটা মডুলাস 1/3টা 3 হয়ে গেল, এখন এটাকে ইউভি মেথডে করতেছে, যে ইউ এটা হচ্ছে ভি, এই যে ইউ আর ভি, ইউভি মেথড হচ্ছে এইটাকে ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে, এই যে 3 এটাকে একবার ডেরিভেটিভ করো, একবার ডেরিভেটিভ করলে 2t - 2 এর পাওয়ার 1, হ্যাঁ
নাকি কি বলছে দেখো তো এখানে সূত্রটা কি। ও ফার্স্টে এক্সটি নট ডেল্টা প্রাইম রে করতে বলছে, এক্সটি নট, এক্সটি নট, তাহলে এক্সটি হচ্ছে এটা, এটা টি নট বসাই দিছি। টি নটটা হচ্ছে টি এর ভ্যালুর জায়গায় টি নট, টি নট হচ্ছে এটা টি মাইনাস টি নট, টি নট হচ্ছে 3/2, তাহলে 3/2 বসাই দিছি, 3/2 মাইনাস 2 স্কোয়ার ডেল্টা প্রাইম এখানে যা আছে তাই, মাইনাস সূত্রে মাইনাস, এইটাকে এবার একবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে এই থ্রি তো এই থ্রি হচ্ছে এই থ্রি, এই টু হচ্ছে সামনে চলে আসলো, টু টি মাইনাস টু এর পাওয়ার 2 - 1, টি এর জায়গায় আবার টি নট বসাইতে বলছে 3/2, আর ডেল্টা প্রাইম হয়ে যাবে ডেল্টা। এই যে ইউবি সূত্রটা খেয়াল করে, যে একবার ডেরিভেটিভ করে টি নট বসাই দিবা আর ডেল্টা হয়ে যাবে এটা। তাহলে এটা বসাই দিল, তারপর এটাকে একটু সাজায় লিখে এইভাবে আসে। এখন এটাকে ডেরিভেটিভকে যদি ইন্টিগ্রেশনের থেকে বাইরে হইতে হয় তাহলে এটা ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন কাটাকাটি যায় ডেল্টা থাকবে, আর এখানে ডেল্টা লিমিটের ভিতরে যদি হয় তাহলে এটার ভ্যালু হচ্ছে 1, তাহলে শুধু 3 থেকে গেল। এই হচ্ছে অ্যান্সার। স্যার ডেল্টা প্রাইম সাইনটা আমি যখন ডেরিভেটিভ করছি তখনই বাদ হয়ে যাবে না এটার উপরের লাইনে স্যার? এখানে জি স্যার। এখানে সূত্র দেখো, দেখো কি বলছে, এক্স টি নট ডেল্টা প্রাইম থাকবে, এই যে আছে না, জি স্যার। তাহলে এটা প্রপার্টিসটাই এটা, ঠিক আছে। জি এটা এক্স রেখে দিছি, এটাকে ডেরিভেটিভ করছে, আবার এখানে এক্স কে ডেরিভেটিভ করলাম, ওইটাকে রেখে দিলাম, ডেল্টাকে রেখে দিলাম, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, এরপরে যদি হায়ার অর্ডার হয়, হায়ার অর্ডার বলতে এক না হয় যে সেকেন্ড অর্ডার দেখাইছে, সেকেন্ড অর্ডার হইলে সূত্র কি -1 এর পাওয়ার n, n মানে হচ্ছে 2, আর দুইবার ডেরিভেটিভ করুম কাকে, যে t টু দি পাওয়ার -2st, এটাকে দুইবার ডেরিভেটিভ করে t এর ভ্যালু t নট বসাইতে হবে, t নট হচ্ছে এখানে দেখতেছি 1, আর 1 এই লিমিটের মধ্যে আছে, তাহলে এটাকে দুইবার ডেরিভেটিভ করে ইউভি সূত্র, এই যে t রাইখা দিলাম, এটাকে ডেরিভেটিভ করলে -2 আসে, আবার t কে ডেরিভেটিভ করলে 1 হয়, আর এটা থেকে গেল। এখন এটাকে আবার আরেকবার ডেরিভেটিভ করো, আরেকবার ডেরিভেটিভ করলে এটাকে -2 আবার আসবে, তাহলে 4 হয়ে যাবে, আর -2 টি এর কে ডেরিভেটিভ করলে এটা টি চলে গেল, আর এটাকে ডেরিভেটিভ করলে -2 আসলো, পরে এখান থেকে যোগ বিয়োগ করে দেখলাম এটা হচ্ছে 4t টু দি পাওয়ার -2st, এটা হচ্ছে 4 e টু দি পাওয়ার -2st, টি এর ভ্যালু যদি 1 বসাই দিই তাহলে এই টি হয়ে যাবে 1, তাহলে 4 e টু দি পাওয়ার -2, এখানেও 4 e টু দি পাওয়ার -2, একটা একটা কাটাকাটি করলে 0, ঠিক আছে। আচ্ছা, এবার একটু রোল কল করো প্লিজ, তোমরা হচ্ছে সেকশন ডি না, ফার্স্ট চ্যাপ্টার এখানে শেষ, জি স্যার। ফার্স্ট চ্যাপ্টার এখানে শেষ আমাদের, বুঝছো। ফার্স্ট ক্লাস টেস্টের সিলেবাস হয় আজকে পর্যন্ত, ফার্স্ট ক্লাস টেস্টের ডেট আমরা পরে জানাবো। আচ্ছা, রোল কল প্লিজ, 150